ধরে নেই একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কপার আয়ন পাচ্ছি, এটার চার্জ +2 আর এটা জলীয় দ্রবণে আছে। কোনো নেগেটিভ চার্জও এই একই দ্রবণে থাকবে, এটা নিয়েও আমার একটু আলোচনা করা উচিত। কিন্তু আমরা জানি পানিতে দ্রবীভূত অবস্থায় যৌগগুলো বিয়োজিত হয় এবং এখানে কিছু নেগেটিভ আয়নও অবশ্যই আছে যারা দ্রবণটাকে নিরপেক্ষ করবে। কিন্তু আপাতত আমরা শুধু পজিটিভ আয়ন নিয়েই চিন্তা করব। তো এই দ্রবণটায়, এই জলীয় দ্রবণটায় একটা জিঙ্ক দণ্ড আমরা প্রবেশ করাচ্ছি। তাহলে এর সাথে জিঙ্ক যোগ করলাম। এক্ষেত্রে যা আসলে ঘটবে তা হলো এরা নিজেদের মধ্যে অবস্থানের পরিবর্তন করবে। আসলে এই কপার দ্রবণ থেকে কঠিন অবস্থায় চলে আসবে, এটা এখানে লিখে দেখাচ্ছি আমি। আচ্ছা, একেই দেখায় ব্যাপারটা। তো ধরে নেই এখানে দ্রবণটা আছে, তো এই দ্রবণে নীল রং দিয়ে দ্রবণটা আঁকছি কারণ এটা জলীয় দ্রবণ, এর প্রায় পুরোটাই পানি। এই দ্রবণটায় থাকবে কিছু কপার আয়ন যাদের প্রত্যেকের চার্জ +2, সবার চার্জ +2। এখানে আরও কিছু নেগেটিভ আয়নও আছে, হতে পারে নাইট্রাইট বা অন্য কিছু। সবগুলোই পানিতে বিয়োজিত অবস্থায় দ্রবণে প্রবাহিত হবে। তো পানির অণু পোলার, তাই আয়ন বিশেষত লবণগুলো পানিতে বিয়োজিত হয়ে যায়। এবার এর মধ্যে একটা জিঙ্ক দণ্ড আমরা প্রবেশ করাবো, তো সেটা একে দেখাচ্ছি। এর মধ্যে একটা জিঙ্ক দণ্ড এভাবে চুবিয়ে দিলাম। তো এক্ষেত্রে মজার ব্যাপার হলো এই কপার আয়নগুলো যদি কিছু ইলেকট্রন পায়, অর্থাৎ যদি এরা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তবে তারা নিরপেক্ষ হয়ে যাবে আর তখন এরা ধাতব অবস্থায় পরিণত হবে। আর এখানকার এই জিঙ্ক অণুগুলো, এগুলো যদি ইলেকট্রন দান করতে পারে তবে তারা কঠিন অবস্থায় আর থাকবে না, এই জলীয় দ্রবণে প্রবেশ করবে। তো বিক্রিয়াটা ভালো মতো লিখছি। এই কপার আয়ন যখন ইলেকট্রন নেবে তখন এটা ধাতব অবস্থায় চলে যাবে, ধাতব অবস্থায় সে চলে যাবে। আর জিঙ্ক যখন ইলেকট্রন দান করবে তখন তা পজিটিভ আয়ন বা ক্যাটায়নে পরিণত হবে এবং দ্রবণে প্রবেশ করবে, দ্রবণে তারা প্রবেশ করবে। তো প্লাস একই রঙে লিখছি, প্লাস জিঙ্ক 2+, এটা জলীয় দ্রবণ আকারে আছে। একটা লক্ষ্য করার বিষয় হলো এগুলো আসলেই আয়ন, এদের জারণ সংখ্যা আছে। যদি কখনো এদের জারণ সংখ্যা বের করতে বা জানতে হয় তবে মনে রাখবেন এদের জারণ সংখ্যা এদের চার্জের সমান, কারণ এই ব্যাপারটা কিন্তু কাল্পনিক নয়। মনে রাখবেন জারণ সংখ্যা আসলে কাল্পনিক আয়নিক বন্ধনের ক্ষেত্রে চার্জ সংখ্যা, কিন্তু এক্ষেত্রে এরা আসলেই আয়নিক, তাই এদের জারণ অবস্থা বা জারণ সংখ্যা হবে এদের চার্জের সমান। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যদি এই চার্জটা সত্যিকার চার্জ হয় তবে এভাবে 2+ লিখতে হয়, আর যদি +2 লেখা থাকে, আমি এভাবেই শিখেছিলাম অন্তত, এক এক জায়গায় হয়তো এক একভাবে শেখানো হয়। এভাবে +2 লেখার মানে হলো এটা জারণ সংখ্যা, মানে এটা আসলে আয়ন নয়, কিন্তু যদি আয়ন হতো তবে চার্জ এরকম হতো। আবার +2 দেখলে বুঝবেন সেটা জারণ সংখ্যা, কিন্তু কোথাও 2+ থাকার মানে হলো এটা সত্যিকার চার্জ। একইভাবে যদি কোনো কিছুর চার্জ 1 হয়, যেমন ধরুন এখানে আছে সোডিয়াম Na+, এর মানে হলো এটা সত্যিকার চার্জিত আয়ন। যদি এর জারণ সংখ্যা লিখতে হয় তাহলে লিখতে হবে +1। এটা খুবই ছোট একটা ব্যাপার, এতে ব্যাপারটা বুঝতে খুব একটা পার্থক্য হয় না, কিন্তু কোনটা আয়ন আর কোনটা জারণ সংখ্যা এটা নিয়ে অনেক সময় কনফিউশন হতে পারে। তো আপনি যে স্কুলেই যান না কেন খেয়াল রাখবেন আপনার শিক্ষক কিভাবে এই ব্যাপারটা শেখান এবং সেটাই ফলো করবেন। আর আমি ব্যাপারটা এভাবেই শিখেছিলাম। তো যাই হোক, এবার বিক্রিয়ায় ফিরে যাই। আবার এখন এই বিক্রিয়ার জন্য অর্ধ সমীকরণগুলো আমরা দেখে নেই। তো এখান থেকে শুরু করি। আসলে আগে আমরা এদের জারণ সংখ্যাগুলো দেখে নিচ্ছি। এই অণুর চার্জ এখানে 2, এটাই তার জারণ সংখ্যা, আর এখানে এসে এর চার্জ নিরপেক্ষ হয়ে গেল। তো বোঝাই যাচ্ছে সে 2টো ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং সে বিজারিত হয়েছে। এর চার্জ +2 থেকে 0 হয়ে গেছে, তার মানে তার চার্জ কমে গেছে। তো লিখে দেখাচ্ছি আমি, এটা বিজারিত হলো। এর অর্ধ সমীকরণটা এবারে লিখে ফেলছি। শুরুতে ছিল এই কপার আয়নটা, এটা জলীয় দ্রবণে আছে। এরপর সে 2টো ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ বিজারিত হয়েছে, তো +2টো ইলেকট্রন। তাহলে শেষে পাওয়া গেল কপারের ধাতব অবস্থা, S মানে সলিড বা কঠিন। এখন এর জারণ সংখ্যা 0। এবারে দেখা যাক জিঙ্কের কি হলো। তো জিঙ্ক শুরুতে নিরপেক্ষ বা কঠিন ধাতব অবস্থায় ছিল, এর কোনো অতিরিক্ত ইলেকট্রন বা ইলেকট্রনের কোনো রকম ঘাটতি ছিল না।
এরপর যখন সে দ্রবীভূত হলো এই দ্রবণে, তখন সে চার্জিত হয়ে গেল। মানে সে নিশ্চয়ই ইলেকট্রন হারিয়েছে। তো এই জিঙ্কের জন্য এখানে অর্ধ সমীকরণটা হবে, প্রথমে জিঙ্ক ধাতব অবস্থায় ছিল, সে 2টো ইলেকট্রন দান করে, আর এরপর যা বাকি থাকছে তা পানিতে দ্রবীভূত হয়ে যাচ্ছে। আর এখন এটা একটা আয়ন, এটা এবার জলীয় দ্রবণে আছে এবং সে একটা আয়ন। তো এই পরীক্ষাটা যদি আমরা আসলেই করি, যদি আমরা সত্যিই করি, আর তার আগে বলে রাখি এই বিক্রিয়াটা আসলেই ঘটে এবং এটা একমুখী বিক্রিয়া, পরে আমি এটাও দেখাবো যে কত সহজে ইলেকট্রন আসছে। তো ইলেকট্রন এই জিঙ্ক থেকে আসছে, তো কত সহজে ইলেকট্রন জিঙ্ক থেকে বের হয়ে কপারের সাথে যুক্ত হয় সেটা আমরা অবশ্যই দেখব, যে কোনো নির্দিষ্ট ভোল্টেজে কিভাবে ইলেকট্রন জিঙ্ক থেকে কপারের দিকে যায়, এদের চার্জগুলোর বিভব শক্তি কত, এসব ব্যাপারে আমরা কথা বলবো। কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা আসলে হচ্ছে তা হলো এখানে চার্জের আদান প্রদান হচ্ছে। তো জিঙ্ক যখন জলীয় দ্রবণে আসছে, আমরা যখন জিঙ্ক দণ্ডটা দ্রবণে ডুবাচ্ছি, তখন এটা ধাতব অবস্থায় যাবার জন্য কপার আয়নকে চার্জ দান করছে, মানে এখানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখানে ইলেকট্রনের প্রবাহ আছে। আর কোনোভাবে যদি এই প্রবাহকে ব্যবহার করা যায় তবে আমরা তড়িৎ প্রবাহ পাবো। এখানে এটা পুরোপুরি রাসায়নিক ব্যাপার, ইলেকট্রনের প্রবাহ অবশ্যই আছে কিন্তু তাতে কোনো ধারাবাহিকতা নেই, কারণ দ্রবণটায় সব কিছু এলোমেলো। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কারণ এই অর্ধ সমীকরণে দেখা যাচ্ছে এই ইলেকট্রনগুলো কত সহজে প্রবাহিত হতে চাচ্ছে, এই সমীকরণেই সেগুলো আমরা দেখছি। এছাড়াও ডেটা টেবল দেখলে আপনারা জানতে পারবেন এই বিক্রিয়াগুলোর জন্য কত শক্তি বা ভোল্টেজের পরিমাণ লাগে। তো এই অর্ধ বিক্রিয়ার একটা ভোল্টেজ বা বিভব পার্থক্য আছে, যেটা কখনো ই লিখে বা কখনো ই নট দিয়ে বোঝানো হয়। তো সেই ভোল্টেজের মান হচ্ছে 0.34 ভোল্ট, 0.34 ভোল্ট। আর এই বিক্রিয়াটা এই দিকের জন্য এর বিভব পার্থক্য বা ভোল্টেজ হলো 0.76 ভোল্ট, 0.76 ভোল্ট। এই বিক্রিয়াটা যদি উল্টো লিখতাম, মানে যদি লিখতাম জিঙ্কের সাথে 2টো ইলেকট্রন যোগ হয়ে ধাতব জিঙ্ক হচ্ছে, তাহলে এদিকে এটার চিহ্ন পাল্টে যেত। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এই যে এই অবস্থাটা, এই অবস্থার শক্তি এই দিকের চেয়ে বেশি, এটা ওদিকে যেতে চায়, আর সেটা করতে চায় প্রতি কুলম্বে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে। পদার্থবিজ্ঞানের ভিডিওগুলোতে ভোল্ট সম্পর্কে আরও জানতে পারবেন। ভোল্ট আসলে জুল পার কুলম্ব, এটাই হলো এই ইলেকট্রনগুলোর কপারের সাথে যুক্ত হওয়ার তীব্রতা। এটা ব্যাখ্যা করার এটাই সবচেয়ে সহজ উপায়। আর এটা হলো ইলেকট্রন কত তীব্রভাবে জিঙ্ক থেকে বেরিয়ে আসতে চায় সেটা। তো এখন যদি আমরা এই পুরো বিক্রিয়ার শক্তি নিয়ে ভাবতে চাই, এই বিক্রিয়ার ক্ষেত্রে শক্তি বা এনার্জি হবে, আমরা জানি ইলেকট্রন কপারের সাথে যেই পরিমাণ শক্তি নিয়ে যুক্ত হয় সেই পরিমাণ শক্তিটা হচ্ছে এটা, আর জিঙ্ক থেকে বের হয়ে যেতে চায় এই পরিমাণ শক্তি নিয়ে। তো পুরো বিক্রিয়ার মোট শক্তি হবে যে শক্তি দিয়ে ইলেকট্রন জিঙ্ক থেকে কপারে গিয়ে এগুলো উৎপন্ন করে সেটা, অর্থাৎ শক্তি দুটোর যোগফল। তো আমরা পাচ্ছি 1.1 ভোল্ট। এই ভোল্টেজের ব্যাপার দেখে প্রশ্ন আসতে পারে, আমরা কি এখন এখান থেকে কোনোভাবে তড়িৎ শক্তি ব্যবহার করে ব্যাটারি বা গ্যালভানিক কোষ বা সেল পাবো কিনা? প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ, আর গ্যালভানিক কোষ নিয়ে আমি এখনই আলোচনা করব, এখনই আমরা দেখব সেটা কিভাবে কাজ করে। তো কিভাবে এই প্রবাহটা আমরা ব্যবহার করতে পারি, এখন চলুন এই বিক্রিয়া দুটো আলাদা করে ফেলি। আমরা এবার আমাদের জিঙ্ক দণ্ডটা এখানে নতুন করে আঁকবো। তাহলে এই হচ্ছে আমার জিঙ্ক দণ্ড, আর কপার দণ্ডটা আগের রঙের সাথেই মিল রেখে আঁকছি। তো এটা হচ্ছে কপার দণ্ড আমার, আর এই বিক্রিয়াটা কপি পেস্ট করে দিচ্ছি যাতে করে চোখের সামনেই থাকে, কাজ করতে সুবিধা হবে। তাহলে কপি করে পেস্ট করে দিলাম। তো এখন দুটো দণ্ডকেই জলীয় দ্রবণে নেব আমরা। তো এখানে কিছু আয়ন থাকতে পারে যাতে ইলেকট্রন আদান প্রদান হতে পারে, তো এদের জলীয় দ্রবণে আমরা রাখবো এবার, কিন্তু দুটোকে আলাদা আলাদা দ্রবণে রাখবো। তো এটাও আলাদা করে রাখলাম। এখন এদের নামগুলো ঠিক মতো লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে জিঙ্ক দণ্ড, ধাতব জিঙ্ক, আর এটা ধাতব কপার দণ্ড।
অন্য আরেকটা রং দিয়ে লিখছি, এটা ধাতব কপারের দণ্ড, আর এগুলো জলীয় দ্রবণে ডুবানো। তো কি হতে পারে যদি আমরা এই ধাতুগুলোকে, দুটোই এখানে ধাতু, পর্যায় সারণীতে এদের উপধাতু ধরা হয়েছে, এদের শেষ শক্তি স্তরে অনেক বেশি ইলেকট্রন থাকায় এদের তড়িৎ পরিবাহিতা অনেক বেশি। তো যদি এই দুটো ধাতব দণ্ডকে তার দিয়ে আমরা যুক্ত করি তাহলে কি হবে? তো এই দুটোকে একটা তার দিয়ে যুক্ত করে দিচ্ছি এভাবে। তো আমরা জানি যে জিঙ্ক ইলেকট্রন দান করে দ্রবীভূত হতে বেশি আগ্রহী। তো ধরে নেই এটাই হচ্ছে, অর্থাৎ জিঙ্ক দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাই এখানে জিঙ্কের পজিটিভ আয়ন থাকছে, অর্থাৎ এই দ্রবণে জিঙ্কের পজিটিভ আয়ন থাকছে, আর ইলেকট্রনগুলো দণ্ডেই রয়ে যাচ্ছে। আর আমরা অর্ধ সমীকরণেও দেখেছি যে জিঙ্ক দ্রবীভূত হওয়ার সময় দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে যায়, আর এই দুটো ইলেকট্রন এখানে থেকে যাবে যারা জিঙ্ক থেকে বেরিয়ে যেতে চায়। আবার এখানে দ্রবণে কিছু কপার আয়ন আছে যারা ধাতব অবস্থায় ফিরে এই দণ্ডে যুক্ত হতে চায়। এখন প্রথমে এই সবগুলোই আয়ন, এগুলো +2 আয়ন, সবার আয়ন +2। তো এগুলো এই দ্রবণ ছেড়ে এই দণ্ডের কপার আয়নগুলোর মতোই এখানে যুক্ত হতে চায়, কিন্তু এই দ্রবণ থেকে বের হবার জন্য এদের ইলেকট্রন প্রয়োজন। এদের প্রত্যেকেরই দুটো করে ইলেকট্রন প্রয়োজন। আর আমরা দেখেছি যে তড়িৎচালক শক্তি বা যে ইলেকট্রোমোটিভ ফোর্সে এরা ইলেকট্রন নিতে চায় তা হলো প্রায় 0.34 ভোল্ট। 0.34 ভোল্ট। তাই এগুলো 0.34 ভোল্ট শক্তি নিয়ে এখানে এসে ইলেকট্রন নিতে চায় 0.34 ভোল্ট। আর এখানে এগুলো 0.76 ভোল্ট তড়িৎচালক শক্তিতে ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে গিয়ে দ্রবীভূত হয় 0.76 ভোল্ট। তো কি মনে হচ্ছে কি হতে পারে যদি আমরা তার দিয়ে এদের যুক্ত করি? তো এই বাড়তি ইলেকট্রনগুলো জিঙ্ক আয়নগুলো থেকে বিচ্ছিন্ন হয় এবং এই তার দিয়ে প্রবাহিত হয়ে এই কপার আয়নগুলোর সাথে এসে যুক্ত হয়। আর কপার আয়নগুলো ধাতব অবস্থায় যেতে চায়, তাই তারা এই দণ্ডে যুক্ত হবে। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কি পাচ্ছি? আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি। এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর এর ভোল্টেজের অবস্থাটা কেমন হবে, অর্থাৎ কি পরিমাণ তড়িৎচালক শক্তি নিয়ে ইলেকট্রন এখানে জিঙ্ক থেকে নির্গত হয়ে এখানে এসে এই কপার আয়নগুলোর সাথে যুক্ত হবে, সেই শক্তির মান এখানে এখানে হচ্ছে +1.1 ভোল্ট। তো এখন প্রশ্ন হলো, ইলেকট্রন তো এই পথে প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে ক্যাথোড কোনটা আর অ্যানোড কোনটা? ক্যাথোড হচ্ছে ধনাত্মক বা পজিটিভ দিকটা। হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে এটা একটা ব্যাটারি, কারণ দুই দিকের বিভব পার্থক্যের কারণে এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো ক্যাথোড হচ্ছে ধনাত্মক দিক বা পজিটিভ টার্মিনাল, কারণ ইলেকট্রন যেতে চায় হচ্ছে এদিকে। আবার অ্যানোড হচ্ছে, ব্যাপারটা এভাবে মনে রাখতে পারেন যে ক্যাটায়ন হচ্ছে পজিটিভ আয়ন, আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ আয়ন। তাই অ্যানোড হবে নেগেটিভ দিকটা, আর নেগেটিভ দিক হচ্ছে সেই দিক যেদিক থেকে ইলেকট্রন আসে। এক্ষেত্রে এই জিঙ্ক থেকে ইলেকট্রন আসছে, তাই এটা নেগেটিভ দিক। আর পজিটিভ দিক হলো সেই দিক যেদিকে ইলেকট্রন যেতে চায়। তো এখানে ইলেকট্রন এদিক দিয়ে এই দণ্ডে এসে এই দ্রবণের কপার আয়নের সাথে যুক্ত হয়, আর কপার দ্রবণ থেকে বেরিয়ে আসে, তাই এটা পজিটিভ দিক অথবা ক্যাথোড। তাহলে এটা ক্যাথোড আর এটা অ্যানোড। তো প্রশ্ন করতে পারেন, অ্যানোড আর ক্যাথোডে জারণ বিজারণের কোনটা কোথায় হয়? তো এখানে কি ঘটছে? এখানে ধাতব অবস্থায় জিঙ্ক আছে, এটা দ্রবীভূত হবে, এটা দ্রবীভূত হয়ে যাবে। এটা নিরপেক্ষ ছিল আগে, কিন্তু দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে দ্রবীভূত হচ্ছে, সে ইলেকট্রন দান করছে। যখন কোনো কিছু ইলেকট্রন দান করে তখন তা জারিত হয়, তাই এখানে জারণ বা অক্সিডেশন ঘটছে। একইভাবে এদিকে দেখা যাচ্ছে দ্রবীভূত কপার আয়ন আছে যারা ইলেকট্রন গ্রহণ করছে, তাই তাদের চার্জ কমে যাচ্ছে, তাই ক্যাথোডে বিজারণ হচ্ছে। রিডাকশন বা বিজারণ হচ্ছে ক্যাথোডে, রিডাকশন বা বিজারণ। এখন আপনারা বলতে পারেন, ঠিক আছে বুঝলাম, এটা খুবই সুন্দর একটা ব্যাটারি বা গ্যালভানিক কোষ, এটাতে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, কিন্তু এখানে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। সেটা হলো, যতই সময় যাচ্ছে এখানে তত বেশি পজিটিভ জিঙ্ক আয়ন এই দ্রবণে জমা হচ্ছে। এখানে সময়ের সাথে আরো বেশি জিঙ্ক আয়ন দ্রবণে দ্রবীভূত হচ্ছে,
আর এরকম চলতেই থাকবে। আর এখানে এখানে আপনার কপার আয়নের পরিমাণ সময়ের সাথে ধীরে ধীরে কমতে থাকবে। তো আপনি ভাবতে পারেন যেহেতু কপার এখানে পজিটিভ আয়ন, তো দ্রবণকে নিরপেক্ষ বা নিউট্রাল রাখতে এখানে যদি অন্য কিছু, যেমন ধরে নেই এই দ্রবণে নেগেটিভ আয়ন হিসেবে কিছু ক্লোরাইড আয়ন আছে, কিছু ক্লোরিন অ্যানায়ন আছে এখানে, এটাই এই দ্রবণকে নিরপেক্ষ করে রাখছে। আর ধরি এখানেও কিছু ক্লোরিন অ্যানায়ন ছিল, যার কারণে দ্রবণটা শুরুতে নেগেটিভ ছিল, পরে জিঙ্ক দ্রবীভূত হওয়ায় হয়তো কিছুটা নিরপেক্ষ হয়েছে। আর এরকম চলতে থাকলে এটা আরও বেশি পজিটিভ হয়ে যাবে, কারণ সময়ের সাথে আরও বেশি জিঙ্ক যুক্ত হবে। আর এটাও সময়ের সাথে নেগেটিভ হচ্ছে, কারণ কপার এই দণ্ডে জমা হচ্ছে। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? যেটা করা যায় তা হলো, সমস্যাটা অনেকভাবেই আসলে সমাধান করা যায়, কিন্তু এই উপায়টাই প্রাথমিকভাবে রসায়নে পড়ানো হয়। তো যা করা হয় তা হলো একটা সল্ট ব্রিজ বা লবণ সেতু ব্যবহার করা হয়। বলতে পারেন এটা লবণের একটা ছদ্ম জলীয় দ্রবণ। লবণ হিসেবে নেওয়া হয় এখানে পটাশিয়াম ক্লোরাইড, ধরুন নেওয়া হলো। তো এখানে আছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়ামের চার্জ জলীয় দ্রবণে +1, এটা জলীয় দ্রবণে আছে, প্লাস ক্লোরিন এর চার্জ -1 জলীয় দ্রবণ আছে। এটাকে ছদ্ম জলীয় দ্রবণ বলা হয় কারণ এটা আসলে একদম তরল না, এটাকে অনেক ভিসকাস বা সান্দ্র করা হয় যেন তা দ্রবণে মিশে না যায়। এর পুরোটা যদি তরল থাকতো তবে সেটা দ্রবণে মিশে যেত, আর এখানে কিছুই থাকতো না, তখন এটা কোনো কাজেই আসতো না। এই দ্রবণটা অনেকটা জেলের মতো, তারপরেও একটু পানি মেশানো থাকে যাতে করে পটাশিয়াম ও ক্লোরাইড আয়ন প্রবাহিত হতে পারে। তো ধরে নেই এগুলো হচ্ছে পটাশিয়াম, এগুলো পটাশিয়াম আর ক্লোরাইড আয়ন, অন্য রঙে দেখাচ্ছি, এগুলো ক্লোরিনের জন্য মাইনাস। তো আসলে যা ঘটবে তা হলো, যখন এই জারণ বিজারণ বিক্রিয়া চলতে থাকবে তার কারণে এই ইলেকট্রনগুলো অ্যানোড থেকে ক্যাথোডে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে আর এটা নেগেটিভ হয়ে যাবে। লবণ সেতুর কাজ হলো এটা এর ভেতরে নেগেটিভ আয়ন, এক্ষেত্রে ক্লোরাইডগুলোকে এই দ্রবণে পাঠায় যেন এটা নিরপেক্ষ হয়ে যায়। তাই এখানে এখন জিঙ্কের জন্য ক্লোরাইড বাড়তে থাকবে, তাই এই দ্রবণ এখন ফুটালে এখানে অনেক জিঙ্ক ক্লোরাইড পাওয়া যাবে। আর এদিকে সমতা বজায় রাখার জন্য লবণ সেতু থেকে পজিটিভ আয়ন প্রবেশ করবে, তাই এখানে পটাশিয়াম প্রবেশ করে ধাতুতে পরিণত কপার আয়নগুলোকে স্থানান্তরিত করবে। তাই এই পদ্ধতি ব্যবহার করে কোনো দিকে বেশি চার্জ জমা হওয়া আটকানো সম্ভব। কোনো দিকে যদি বেশি পজিটিভ চার্জ জমা হয় তবে কি হবে? এটা যদি বেশি ধনাত্মক হয়ে যায়, আমি বেগুনি রং দিয়ে দেখাচ্ছি কারণ এখানে কোনো লবণ সেতু নেই। তো এক সময় যেটা হবে তা হলো ইলেকট্রনকে এই পজিটিভ চার্জ অনেক বেশি আকর্ষণ করবে, আর ইলেকট্রন তখন ওদিকে কপারের সাথে যুক্ত হতে চাবে না, তাই ইলেকট্রন এদিক থেকে আর প্রবাহিত হবে না। তাই এটাকে যত সম্ভব নিরপেক্ষ রাখতে হবে। একইভাবে ক্লোরিন অ্যানায়নগুলোর কারণে যদি এখানে নেগেটিভ চার্জ অনেক বেড়ে যায় তবে ইলেকট্রন আর এদিকে আসতে চাইবে না, কারণ সমধর্মী চার্জ নিজেদের বিকর্ষণ করে। তো বুঝতেই পারছেন লবণ সেতু দুটো দ্রবণকেই নিরপেক্ষ রাখে, আর এই গ্যালভানিক কোষও ঠিকমতো কাজ করে যায়।